রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় ঐক্যে প্রার্থী কর্নেল অলি, 2টি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির। দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে, ভারতীয় হাইকমিশনার। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নাম চূড়ান্ত করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। রাষ্ট্রপতি পদের মতো গুরুত্বপূর্ণ পদকে বিএনপি দলীয় পদে পরিণত করতে যাচ্ছে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ অনুযায়ী নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও তার থেকে বঞ্চিত হয়েছে জাতি। আর সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানান, জাতির কল্যাণে আপোষহীন থাকবে 11 দলীয় ঐক্য। জুবায়ের প্রধানের রিপোর্ট। রাজধানী মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে প্রায় 1 ঘণ্টার বৈঠকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটের শরিক এলডিপির সভাপতি অলি আহমেদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে 11 দলের নেতারা জানান, 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে অলি আহমেদের নাম ঘোষণা করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত। পরে 11 দলের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতির সাথে বেইমানি না করে সবসময় জনগণের পাশে থাকবে 11 দলীয় ঐক্য। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। পরে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনীতি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত, জাতির কল্যাণে কোনো আপোষ চলবে না বলেও জানান তিনি। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। 11 দলের অন্য নেতারা জানান, সবার সম্মিলিত সিদ্ধান্তে যোগ্য প্রার্থীকে বাছাই করেছেন তারা। বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও যোগ্য প্রার্থী রাষ্ট্রপতি হওয়া উচিত। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনী কমিশন কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। সকালে নির্বাচন ভবনে গিয়ে এই মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং রুহুল কবির রিজভী। সিসিএএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করছেন। প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব আশরাফুল আলম জানান, সকাল 11টায় বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ সময় সিসি এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। 20 অগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। ঘোষিত তাফসির অনুযায়ী 13 অগস্ট সিইসি কার্যালয়ে মনোনয়নপত্র জমা, 16 অগস্ট বাছাই এবং 18 অগস্ট প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টেবিলে আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন হাইকমিশনার। এ সময় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়ে বজায় রাখতে হবে। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালু করার পর প্রত্যাশার চেয়ে বেশি আবেদন পাওয়া যাচ্ছে বলে জানান হাইকমিশনার। দালালদের কারণে ভিসার খরচ বৃদ্ধির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণে ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, আরও ভিসা সেন্টার এবং কম সময় ভিসা দেওয়ার সক্ষমতা বাড়ানো হবে। সবচেয়ে আগে সবাইকে প্রধানমন্ত্রী বাংলাদেশের, we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার, and he talks from his heart.
এটা আমি দেখেছি। হি ইজ এ পিপলস পার্সন অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পার্সন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট। আন্দোলন দমনে তথ্য প্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীর গতির করতে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে বন্ধ করা হয় দ্রুত গতির ইন্টারনেট। ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলায় প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। তামজিদ সুমারের রিপোর্ট। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমনপীড়নের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ধীরে ধীরে মোড় নেয় সরকার পতনের দিকে। এ সময় অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির খবরের তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। প্রসিকিউশন বলছে ইন্টারনেট ধীরগতি করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে সরাসরি ফোন করে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাই পলক বলছি, এটা একটু স্লো করে দাও। জি ইন্টারনেট একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নাও। তো ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে না ওনাকে জিজ্ঞেস করেই বলবো। আচ্ছা ঠিক আছে। জি প্রসিকিউশনের দাবি ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে বন্ধ করা হয় 4G ও 3G ইন্টারনেট। সিআইডিআইটি ব্যাট বক্স নামে একটা ফরেনসিক ল্যাবরেটরি টেস্ট তারা করেছে, যেটা পৃথিবীর 90টির মতো দেশে এই ধরনের টেস্ট করা হয়। আমরা দেখেছি যে এই কথোপকথন সত্য এবং এই কথোপকথন দিয়ে প্রমাণিত হয় যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে এই বাংলাদেশের অভ্যন্তরে গণঅভ্যুত্থান চলাকালে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালিয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। ইতোমধ্যে এই মামলার তথ্য প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ইতালির রোমে 40 ঘন্টা আটকে থাকার পর দেশে ফিরেছে কানাডা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। দীর্ঘ সময় ধরে যান্ত্রিক ত্রুটির কথা না জানানো, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য হোটেলের ব্যবস্থা না করা সহ বিমানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, কারিগরি ত্রুটি মেরামতে স্থানীয় কোনো কোম্পানি থেকে সমাধান নিলে এত ভোগান্তি হতো না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দীর্ঘ 40 ঘন্টা ভোগান্তি শেষে রোববার দুপুরে ঢাকায় অবতরণ করে কানাডা থেকে আসা বাংলাদেশ বিমানের 306 ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বিমানের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানায় যাত্রীরা। ওখানে খুব বাজে অবস্থা ছিল, বয়স্ক লোক, শিশু এরা অসুস্থ হয়ে গেছে। তাদের খাওয়া হিসেবে শুধুমাত্র পিজার যে ক্র্যাস্ট, মানে নট পিজার ক্র্যাস্টটা শুধু প্রোভাইড করা হয়েছে, আর একটা বোতল করে পানি, ছোট বোতল করে। প্রয়োজনীয় স্টেপ নিয়েছে এবং আমাদেরকে নিয়ে আসার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। সারা পৃথিবী চলে একরকম ভাবে, বাংলাদেশ বিমান চলে একরকম ভাবে। ইতালির রাজধানীর রোমে বাংলাদেশ বিমানের ফ্লাইট যখন জ্বালানি নিতে নামে তখন যাত্রীদের বলা হয়েছিল 1 ঘন্টার মধ্যে বিমানটি আবার আকাশে উড়বে, কিন্তু 9 ঘন্টা পেরিয়ে গেলেও কারিগরি ত্রুটির বিষয়ে কোনো ঘোষণা আসেনি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে। গ্রাউন্ড অথরিটি থেকে কোনো রেজুলেশন এখন পর্যন্ত পাইনি যে আমাদেরকে নিয়ে কি করবে বা কিভাবে হচ্ছে তারা আমাদেরকে সাপোর্টটা দিবে। তো আমরা বিমানে অবস্থান করেছিলাম প্রায় অলমোস্ট 9 ঘন্টা। ওখানে কোনো এসি ছাড়া যখন সবাই অসুস্থ হয়ে পড়ে তখন ওর মধ্যে হট্টগোল বেঁধে যায়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, সঠিক ব্যবস্থাপনা না থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আমাদের এখানে টেকনিশিয়ানের নেওয়ার যে খরচ, আর ওইখানে যদি আমরা কোনো মেইনটেনেন্স এজেন্সি থাকে তাদের কাছ থেকে যদি আমরা সার্ভিসটা নেই, ওটা খরচ যদি কম হয় তাহলে ওটা নিতে পারত। তিনি বলেন, ইতালিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের ঢুকতে না দেওয়ার বিষয়টি দেশটির নিজস্ব আইন মেনে হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আদেশ দেন। এর আগে সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতে আনা হয়। সিআইডির পক্ষ থেকে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে বলা হয়, ডনকে বিমানবন্দর থেকে ভোর 5টায় আটক করে ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘদিন তিনি এই মামলায় পলাতক ছিলেন। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানী ইস্কাটনে নিজ বাসায় মারা যান সালমান শাহ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছেন একসময়ের জনপ্রিয় এ নায়কের পরিবার। সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দেখা দিলেও সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবি। এ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। নির্ধারিত সময়ে বাংলাদেশ ভারতের মধ্যকার সাদা বলে সিরিজ মাঠে গড়াবে বলে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম বলছে এই সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দিল্লি থেকেই। মমিনুর রিপনের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। নিরাপত্তাজনিত কারণে গত বছর বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ পিছিয়ে নেওয়া হয় এবছর। আগামী সেপ্টেম্বরে তাদের সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় আসার কথা থাকলেও সেটি নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এই সিরিজ নিয়ে এখনও আশাবাদী ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। এই বিষয়টি ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন। সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। নির্ধারিত সময়ে এই সিরিজ মাঠে গড়ানো কঠিনই হয়ে পড়েছে, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল হওয়ার আগ পর্যন্ত আশা হারাতে চায় না বিসিবি। খেলাধুলার রাজনীতিটা একসাথে না করাই বেটার, কারণ রাজনীতি আর খেলাধুলা যদি একসাথে হতো তাহলে সারা বিশ্বে কোনো খেলাধুলাই হতো না। এবং খেলাধুলা এমন একটি জিনিস প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের কিন্তু সম্পর্ক উন্নতি করে, ঐক্যবদ্ধ করে দেশে বিদেশে সব জায়গায়। সুতরাং আমরা চাই এই সফরটা হোক। এদিকে বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড একেবারেই নিরুপায় বলে জানাচ্ছে সে দেশের গণমাধ্যম। 28 আগস্ট বাংলাদেশে আসার জন্য ভারত সরকারের অনুমতি এবং নির্দেশনা চাইতে যাচ্ছে বিসিসিআই। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্নলি যুব দলে খেলা এডাম আব্বাস। বাংলাদেশি জার্সিতে সর্বোচ্চ মঞ্চে খেলার প্রত্যাশা করেন ইংল্যান্ড প্রবাসী এই উইঙ্গার। 19 বছর বয়সে এই খেলোয়াড়ের মূল পজিশন রাইট উইঙ্গার হলেও প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড বা নাম্বার 9 পজিশনেও খেলতে পারেন তিনি। এ নিয়ে বাংলাদেশ যুব দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা দাঁড়ালো 5 জনে। 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব 20 ফুটবলের বাছাই পর্ব। 31 আগস্ট বি গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। আসন্ন এএফসি এশিয়ান কাপ সহ বড় মঞ্চে ভালো করাই দলের মূল লক্ষ্য বলে জানান অ্যাডাম। কোচ ও খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে পরিশ্রম চালিয়ে গেলে দেশকে বড় সাফল্য এনে দেওয়া সম্ভব। আমার লক্ষ্য হলো বাংলাদেশের হয়ে যতটা সম্ভব বড় মঞ্চে খেলা এবং দল হিসেবে আমরা যেন যত বেশি সম্ভব ম্যাচ জিততে পারি। এখানে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, অনেক ভালো তরুণ খেলোয়াড় উঠে আসছে এবং মূল পুরুষ দল ও যুব দল উভয় জায়গাতেই অনেক ভালো খেলোয়াড় আছে। কমলাপুর স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসককে। তীব্র গরমের মধ্যে উপযুক্ত পরিবেশ না থাকায় মাঠের বাইরে গিয়ে বিশ্রাম করতে দেখা যায় খেলোয়াড়দের। পরিদর্শনকালে ড্রেসিং রুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলো, বালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে স্টেডিয়ামের ভেতরে সকল দোকানের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। স্টেডিয়ামটির সার্বিক উন্নয়নে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন আমিনুল হক।
এখানে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না এবং তারা ব্যবসার খাতিরে তারা অঝরে তারা বিদ্যুতের ব্যবহার করছে, অপচয় করছে। সেগুলোকে রোধ করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে আমরা এখানে যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল ওলি, 2টি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির। দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে ভারতীয় হাইকমিশনের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।